সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব শ্বসন সম্পর্কে। শ্বসন, রেসপিরেশন, একটি ল্যাটিন ভাষার শব্দ রেসপেরি, যার অর্থ হলো টু ব্রেথ বা শ্বাস নেওয়া। এখান থেকে এসেছে শ্বসন। চলো আমরা শ্বসনের সংজ্ঞা একটু ভালো করে জেনে আসি। শ্বসন, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত স্থিতিশক্তি জারিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় শ্বসন। কোষস্থিত স্থিতিশক্তি বলতে আমরা বুঝি শর্করা, আমিষ, স্নেহ ও জৈব অ্যাসিড। এদের মধ্যে খাদ্য উপাদান সঞ্চিত রূপে থাকে, আর এই সঞ্চিত খাদ্য উপাদান এনজাইম কোএনজাইম সহযোগে ভেঙে তারা গতিশক্তিতে রূপান্তরিত হয়। লক্ষ্য করো শিক্ষার্থী, আমরা যে খাবার খাচ্ছি, প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি, শর্করা, আমিষ, স্নেহ, এই ধরনের যে খাদ্য উপাদান খাচ্ছি তা চলে যাচ্ছে আমাদের কোষের ভিতরে। এই কোষের ভিতরে এনজাইম কোএনজাইম সহযোগে জারিত হয়ে রাসায়নিক গতিশক্তি বা এটিপি তৈরি করে, আর এই এটিপি আমরা ব্যবহার করি আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে। অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় কাজে যে শক্তি দরকার, এই শক্তি খাদ্য জারিত হয়ে আসে এবং এটিপি রূপে শক্তি কোষের মধ্যে এসে জমা থাকে। এই এটিপিকে ব্যবহার করে আমরা আমাদের জৈবিক ক্রিয়াকলাপ পরিচালিত করি। তাহলে শ্বসন বা রেসপিরেশন, এই সামগ্রিক প্রক্রিয়াটাই হলো শ্বসন, যার মাধ্যমে স্থিতিশক্তি জারিত হয়ে রাসায়নিক এই গতিশক্তি, আমাদের কাজ করার শক্তি আমাদের ভিতরে, আমাদের কোষের ভিতরে সৃষ্টি করে দেয়। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র, ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রথম পত্রের 9ম অধ্যায়ে আমরা পড়তেছি শ্বসন। আবার লক্ষ্য করে দেখো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 5ম অধ্যায়ে শ্বসন ও শ্বাসক্রিয়া, আমরা ওখানেও পড়ব শ্বসন। তাহলে শ্বসন কি দুই স্থানে আছে? হ্যাঁ, এখানে একটু কথা আছে। এই শ্বসনটা আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে আমরা যে শ্বসন পড়ব তা হলো অন্তঃশ্বসন। জীবকুল মাত্রই অন্তঃশ্বসন প্রক্রিয়া সংগঠিত হয়। উদ্ভিদে, প্রাণীতে সবার ক্ষেত্রেই এই অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে। অন্তঃশ্বসন কোথায় ঘটে? এই সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, তাদের ভিতরে ঘটে অন্তঃশ্বসন। সজীব কোষ যাদের রয়েছে, জীব মাত্রই সজীব কোষ রয়েছে, সজীব কোষ না থাকলে তো তারা মৃত, জড়। যাদের সজীব কোষ রয়েছে, এই সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া, তাদের ভিতরে ঘটে অন্তঃশ্বসন। তাহলে অন্তঃশ্বসন কোথায় ঘটে? দেহের ভিতরে তো অবশ্যই, কোষেরও ভিতরে। আর আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যে শ্বসন পড়ব, সেই শ্বসন হলো বহিঃশ্বসন। যাদের শ্বসনাঙ্গ আছে, যাদের বিশেষ শ্বসনাঙ্গ রয়েছে, যেমন আমাদের ক্ষেত্রে বিশেষ শ্বসনাঙ্গ হলো আমাদের ফুসফুস, মাছের ক্ষেত্রে ফুলকা। আমরা ঘাসফড়িংয়ে পড়েছি, ঘাসফড়িংয়ে ছিল ট্রাকিয়াল তন্ত্র। যাদের বিশেষ শ্বসনাঙ্গ আছে, শ্বসনাঙ্গের মাধ্যমে শ্বসন গ্যাসটি সঞ্চালিত হয়, তাদের ক্ষেত্রে ঘটে এই বহিঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন কোথায় ঘটে? দেহের ভিতরে, কিন্তু কোষের বাইরে। তাহলে এই শ্বসনটাকে আমরা বলি বহিঃশ্বসন। তার মধ্যে রয়েছে প্রশ্বাস ক্রিয়া, নিঃশ্বাস ক্রিয়া বহিঃশ্বসনের মধ্যে। আর অন্তঃশ্বসনে কোষের সাইটোপ্লাজমে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখানে অন্তঃস্থ অংশ বিভিন্ন এনজাইম কোএনজাইম সহযোগে জারিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয়। প্রাণীর ক্ষেত্রে যদি বলি, আগে ঘটে বহিঃশ্বসন, শ্বসন গ্যাস বা শ্বসনিক উপাদান কোষের ভিতরে প্রবেশ করে, তারপরে ঘটে অন্তঃশ্বসন। এই গ্যাসের উপস্থিতিতে শ্বসনিক বস্তু জারিত হয়ে তাদের মধ্যে অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার জানব শ্বসনাঙ্গ সম্পর্কে। বহিঃশ্বসনের শ্বসনাঙ্গ হলো প্রাণী ভেদে, এক এক প্রাণীতে এক এক রকম বহিঃশ্বসনের শ্বসনাঙ্গ দেখা যায়। যেমন মানুষের ক্ষেত্রে দেখা যায় ফুসফুস, মাছের ক্ষেত্রে দেখা যায় ফুলকা। আমরা ঘাসফড়িংয়ে দেখেছি ট্রাকিয়াল তন্ত্র, ট্রাকিয়া।
এছাড়া আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে বুক লাং, বুক গিল বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গ, বহিঃশ্বসনের শ্বসনাঙ্গ দেখা গেছে। কিন্তু আমরা এবার জানবো অন্তঃশ্বসন। অন্তঃশ্বসনের শ্বসনাঙ্গ কি? দেখো, অন্তঃশ্বসন দিবারাত্রি 24 ঘন্টায় ঘটে থাকে। আর অন্তঃশ্বসনের শ্বসন ক্রিয়া সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়াতে। প্রক্রিয়া শুরু হয় সাইটোপ্লাজমে এবং পরবর্তী ঘটনা অর্থাৎ এটিপি, বেশিরভাগ এটিপি সংশ্লেষিত হয় এই মাইটোকন্ড্রিয়াতে। সাইটোপ্লাজম, সাইটোসোলে এবং মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টিতে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অন্তঃশ্বসনের ঘটনা ঘটে থাকে। পরবর্তীতে আমরা জানব শ্বসনিক বস্তু সম্পর্কে। শ্বসন প্রক্রিয়ায় স্থিতিশক্তি বলতে আমরা এই শ্বসনিক বস্তুকে বুঝি। এরাই ভেঙে শর্করা, আমিষ, স্নেহ এই জাতীয় উপাদান ভেঙে শক্তি তৈরি করে। তাহলে শ্বসনিক বস্তু বলতে আমরা বুঝতেছি শর্করা বা কার্বোহাইড্রেট। কোষ শোষণ করে গ্লুকোজ, ফ্রুক্টোজ ইত্যাদি মনোস্যাকারাইড বা সামান্য ডাইস্যাকারাইড সুক্রোজ রূপে। আমিষ বা প্রোটিন কোষের ভিতরে শোষিত হয় আমিষ অ্যামিনো অ্যাসিড রূপে। স্নেহ বা লিপিড জাতীয় পদার্থ শোষিত হয় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড এবং বিভিন্ন ধরনের আদার্স গ্লিসারাইড রূপে। সর্বশেষে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। বিভিন্ন বস্তু, বিভিন্ন খাদ্য উপাদান, শর্করা, আমিষ, স্নেহ এই ধরনের খাদ্য উপাদান ভেঙে অথবা আমাদের দেহে বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়ায় সংশ্লেষিত হতে পারে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক অ্যাসিড, যেমন সাইট্রিক অ্যাসিড, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, পাইরুবিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এই ধরনের বিভিন্ন জৈব অ্যাসিড বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়ায় সংশ্লেষিত হতে পারে। আর এই সকল ফ্যাটি অ্যাসিড জারিত হয়ে শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে, তারা জারিত হয়ে এটিপি সংশ্লেষণ করে। তাহলে আমরা জানলাম শ্বসনিক বস্তু হলো শর্করা, আমিষ, স্নেহ এবং বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সমূহ। শিক্ষার্থীরা, আমরা জানবো শ্বসন দুই প্রকারের, সবাত শ্বসন ও অবাত শ্বসন। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত স্থিতিশক্তি অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে প্রচুর শক্তি এবং উপজাত হিসাবে কার্বন ডাইঅক্সাইড ও পানি সৃষ্টি করে তাকে বলা হয় সবাত শ্বসন। সবাত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন ক্রিয়া। সবাত শ্বসন সংগঠিত হয়, খুব ভালো করে মনে রাখবে, উঁচু শ্রেণীর জীবে। এবং এটা লক্ষ্য করো, সবাত শ্বসনের বিক্রিয়া। সবাত শ্বসনে শ্বসনিক বস্তু গ্লুকোজ, শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ক্রিয়া শেষে কার্বন ডাইঅক্সাইড ও পানি সৃষ্টি হয়েছে। এখানে প্রচুর শক্তি পাওয়া যায়। 36 থেকে মতান্তরে 38টি এটিপি পাওয়া যায়। এবং এটাও লক্ষ্য করো শ্বসনের ধাপসমূহ, 4টি ধাপ। গ্লাইকোলাইসিসের শ্বসনিক বস্তুর সম্পূর্ণ জারণ ক্রিয়া ঘটে এবং 4টি ধাপে শ্বসন ক্রিয়া সংগঠিত হয়। গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোষের সাইটোপ্লাজমে, আর বাকি 3টি ঘটনাই সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াতে। পাইরুভিক অ্যাসিডের জারণ বা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই ঘটনাটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। আবার শোনো, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সাইটোপ্লাজমে সংগঠিত হয়, কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয় গ্লাইকোলাইসিস। এই জন্য গ্লাইকোলাইসিসকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন। পাইরুভিক অ্যাসিডের জারণ বা অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এই 3টি ঘটনা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো অবাত শ্বসন সম্পর্কে। অবাত শ্বসন যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থিত স্থিতিশক্তি অক্সিজেনের অনুপস্থিতিতে সামান্য হালকা পরিমাণ জারিত হয়ে সামান্য পরিমাণে শক্তি তৈরি করে, সামান্য পরিমাণে শক্তি সংশ্লেষণ করে, তাকে বলা হয় অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। শিক্ষার্থী, চলো অবাত শ্বসনের বিক্রিয়াগুলো দেখি। লক্ষ্য করো, অবাত শ্বসনে এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়া ঘটছে, অর্থাৎ এনজাইম কো এনজাইম সহযোগে বিক্রিয়া হয়ে দেখো তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও ইথানল। অথবা দেখো তৈরি হচ্ছে
ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। যদি ইথানল তৈরি হয় তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে এবং সাথে তৈরি হচ্ছে 2 অণু এটিপি। আর যদি ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, সম্পূর্ণটাই ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের গাঠনিক সংকেত বা আণবিক সংকেত, আর সাথে তৈরি হচ্ছে 2 অণু এটিপি। অর্থাৎ ইথানল বা ল্যাকটিক অ্যাসিড এরা যদি তৈরি হয় তাহলে আমরা বলতে পারি শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণ ক্রিয়া ঘটেছে এবং সামান্য পরিমাণের শক্তির সংশ্লেষণ ঘটেছে। এই অবাধ শ্বসনের ধাপ 2টি। সবাধ শ্বসনে আমরা 4টি ধাপ দেখেছি, কিন্তু অবাধ শ্বসনের ধাপ কয়টি? মাত্র 2টি। এখানেও রয়েছে গ্লাইকোলাইসিস, যা কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। গ্লাইকোলাইসিস শেষে পাইরুভিক অ্যাসিড মুক্ত হয়ে পরবর্তীতে এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ক্রিয়ায় তৈরি হয় ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড। তাহলে আমরা এভাবেই বলি পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বা ইথানল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। তাহলে আমরা কি জানলাম? অবাধ শ্বসনের ধাপ 2টি, গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজমে সংঘটিত হয় সাইটোপ্লাজমিক শ্বসন, এবং পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ বা ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। আর 2 ক্ষেত্রেই তৈরি হয় সামান্য পরিমাণের মাত্র 2 অণু বা 20 কিলো ক্যালোরি পরিমাণের শক্তি। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে শ্বসনের বিভিন্ন ধাপ সম্পর্কে, কোন ধাপে কি কি সৃষ্টি হয়, অনেক বিস্তারিতভাবে জানব। সবার জন্য মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।